একদিন পরেই এবছর এক অন্য 21শে জুলাই। আপনাদের মতামত কি এইটা দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানান। 21শে জুলাই পালনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে স্পষ্ট, এটা নতুন করে বলার নয়। 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্র চালুর দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনও তৃণমূলের জন্ম হয়নি। সেদিন কলকাতা পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন 13 জন। পরের বছর থেকে 21শে জুলাই শহীদ স্মরণে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিন পর সেই 21শে জুলাই, আগামী পরশুদিন। তবে এবার তৃণমূলের দুটো গোষ্ঠী শহীদ দিবস পালন করবে। অবশ্য এবারের 21শে জুলাই পালনের উদ্দেশ্য শহীদ স্মরণ নাকি তৃণমূলের অন্য গোষ্ঠীকে শহীদ বানানোর প্রতিযোগিতা দুটো গোষ্ঠীর মধ্যে চলছে তা নিয়ে সংশয় রয়েছে। কাদা ছোঁড়াছুড়ি দেখে তিতি বিরক্ত তৃণমূল কর্মী সমর্থকদের একটাই প্রশ্ন এখন, কবে বন্ধ হবে এই হাস্যকর সার্কাস, নোংরা খেলা? 15 বছরের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার 2 মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গিয়েছে। দিন যত যাচ্ছে বিজেপি অনুপ্রাণিত তৃণমূল বিধায়ক এবং পদাধিকারীদের ভিড় ততই বাড়ছে। শুধু বাড়ছে বললে ভুল হবে, ঘর একেবারে উপচে পড়ছে যেন। কেন্দ্রীয় এজেন্সির হুড়কোর ঠেলায় যেভাবে লাইন পড়ছে তাতে হয়তো নব্য তৃণমূলীরাও একদিন শ্রমিক ভট্টাচার্যের মতো বলতে বাধ্য হবেন যে আমাদের দরজা বন্ধ। তথাকথিত দাপুটে এবং প্রভাবশালী তৃণমূল নেতাদের কালীঘাট শিবির ত্যাগের সংখ্যা বাড়লেও অবাক করেছেন মদন মিত্র। ভালো তৃণমূল শিবিরের যে 2-4 জনের পায়ের তলায় মাটি আছে তাদের মধ্যে মদন মিত্র যে একজন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তৃণমূল হারার পরেও তিনি বুক চিতিয়ে বিজেপির বিরোধিতা করেছেন, ভালো তৃণমূল শিবিরকে তুলোধনা করেছেন, মানে ওই ঋতব্রতদের তৃণমূলকে। মদন বাবুকে সবক শেখানোর জন্য রাতের অন্ধকারে তার উপর হামলা পর্যন্ত চালানো হয়েছে বলে অভিযোগ। তা সত্ত্বেও তিনি কিন্তু দমেননি। ফেসবুক লাইভ করে কারা আক্রমণ করেছে, কাদের মদত আছে সেই আক্রমণে সেসবও বিস্তারিত জানিয়েছিলেন তিনি। এহেন মদন মিত্র, এই মদন মিত্র ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এখন নেতা মেনেছেন। সত্যিই তিনি কি মেনে নিয়েছেন নাকি মানতে বাধ্য হয়েছেন, এই প্রশ্ন ওঠার কারণ শিবির বদলের আগের দিনই তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছেছিল এজেন্সির নোটিশ, কেন্দ্রীয় এজেন্সির নোটিশ। অনুব্রত মণ্ডল থেকে মদন মিত্র সকলের শিবির বদলের কারণ নাকি একজনই, অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকের একটাই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী ঠিকই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবরদারি তাদের একেবারেই অসহ্য। শিবির বদল করলেও দল ছাড়ছেন না, তৃণমূল কংগ্রেসেই আছেন। এই বক্তব্যের মধ্যে যে কৌশল আছে সেটা মানুষ বুঝতে পারছে। তবে লক্ষণীয় হলো চাপের মুখে যে যাই বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ কিন্তু অস্বীকার করতে পারছেন না। নির্বাচনে হারলেও 2,60,00,000 ভোটার তাকেই কিন্তু বিজেপি বিরোধী মুখ বলে মনে করেছেন 26-এর বিধানসভা নির্বাচনে। এই অঙ্কটা দিল্লির বিজেপি নেতাদের মাথাতেও আছে। তাই 2014 সালে কংগ্রেস মুক্ত ভারত গড়ার ডাক দেওয়া বিজেপির এখন টার্গেট হচ্ছে বাংলাকে মমতা মুক্ত করা, মমতা বন্দ্যোপাধ্যায় মুক্ত বাংলা গড়ে তোলা। সেই লক্ষ্যেই তারা ঘুঁটি সাজাচ্ছে। এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে শ্রমিক ভট্টাচার্যরা লকগেট খুলে দিলে সংখ্যালঘু প্রতিনিধিরা ছাড়া ভালো তৃণমূলের, মানে কোট আনকোট ভালো তৃণমূলের অধিকাংশ বিধায়ক এবং জনপ্রতিনিধি হয়তো গেরুয়া হয়ে যাবেন, মানে গেরুয়া শিবিরে যোগ দেবেন একেবারে এক মুহূর্ত দেরি না করে। কিন্তু বিজেপি আপাতত বিধায়কদের জন্য দরজা বন্ধ রেখেছে। তবে এমন একটা চাল চেলেছে যাতে প্রয়োজন হলেই তাদের কাজে লাগাতে পারে। বিজেপি আপাতত লোহা দিয়ে লোহা কাটছে, ভালো তৃণমূল শিবিরকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে অপদস্থ করাচ্ছে। অনেকে বলছেন ভালো তৃণমূলের অবস্থা জালের মধ্যে পুকুরে জিইয়ে রাখা মাছের মতো। মাছ পুকুরের জলেই থাকে, কিন্তু জাল থেকে বেরোনোর তার পথ থাকে না। এই জাল অভিমন্যুর চক্রবুদ্ধের চেয়েও ভয়ঙ্কর। তবে এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদদের কিন্তু পোয়াবারো। তাদের বিধায়কদের মতো জালের মধ্যে ছটফট করতে হচ্ছে না তাদের। লোকসভার সদস্যদের মতো একটা অনামী দলের মেম্বার হয়ে কটাক্ষ হজম করতেও হচ্ছে না। তাদের জন্য রয়েছে স্পেশাল অফার, তৃণমূল ছাড়লেই বিজেপির টিকিট।
তার বিরুদ্ধে যত অভিযোগই থাকুক না কেন, কেন্দ্রীয় এজেন্সি ছোঁয়া তো দূরের কথা, ফিরেও তাকাবে না। আপাতত 3 জনের হিল্লে হয়ে গিয়েছে, আপনারা দেখেছেন। সেই পথে পা বাড়িয়েছেন কোয়েল মল্লিকও। অন্যদিকে তৃণমূলের সদস্যদের রাজ্যসভার টিকিট দেওয়ায় বিজেপি কর্মীরা কিন্তু বেজায় চটেছেন, যারা সত্যিকার বিজেপি কর্মী। পাশাপাশি যারা বিধানসভার টিকিট না পেয়ে রাজ্যসভায় যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তারাও বেশ ক্ষুব্ধ। করব বিজেপি, টিকিট পাবো না, তৃণমূল থেকে কেউ এসেই টিকিট পেয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এই ক্ষোভ হওয়া স্বাভাবিক। তবে এইসব ক্ষোভ, এইসব অভিমানকে পাত্তা দিচ্ছে না বিজেপির নেতৃত্ব। বলছে এর পিছনে নাকি রয়েছে জাতীয় স্বার্থ, আর বৃহত্তর স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার শিক্ষা তো আমরা ছোটবেলাতেই পেয়েছি। তাই বুকে যত জ্বালাই থাক, বৃহত্তর স্বার্থে বিজেপির তৃণমূলীকরণ মেনে নিতেই হবে। যন্ত্রণার এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে বিল পেশের আগেই তৃণমূলের 20 জন সাংসদও বিজেপিতে যোগ দেবেন। এমনই এক পরিস্থিতিতে এবার 21শে জুলাই পালন হচ্ছে। এই রকম পরিস্থিতি চলছে, তার মধ্যেই পরশুদিন হবে 21শে জুলাই। শিবির দুটো, একটার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, যার ডাকে পুলিশের গুলির সামনে বুক পেতে দিয়েছিলেন তার অনুগামীরা, আর অন্যটার মাথায় দল বদলু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যার সঙ্গে 21শে জুলাইয়ের দূর দূরান্তের কোনো সম্পর্কই নেই। অথচ তাঁরই নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য, অনুব্রত মণ্ডল, মদন মিত্ররা শহীদ স্মরণ করবেন, এমনটা কেউ ভাবতে পেরেছিল? বিধায়ক এবং সাংসদ সংখ্যার নিরিখে এখন নব্য তৃণমূলরাই দলে ভারী, দলে ভারী। তবে কারা প্রকৃত তৃণমূল, কারা প্রতীক পাবে, সেটা আদালত এবং নির্বাচন কমিশন কিন্তু ঠিক করবে। কিন্তু রাজ্যের মানুষ কাদের আসল তৃণমূল মনে করছে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। এর উত্তর এখনই মিলবে না হয়তো, তবে বিধায়ক ভালো তৃণমূলে যোগ দিলেই মানে সেখানকার নেতাকর্মীরা তাকে অনুসরণ করবেন, এই রকমটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। উত্তর 24 পরগনার বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির অনাস্থা পাশের ঘটনায় সেটা প্রমাণ হয়েছে। বাদুড়িয়ার বিধায়ক ভালো তৃণমূলে, তার অনুগামী বলে পরিচিত পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা আনেন কালীঘাটপন্থী সদস্যরা। 27-0 ভোটে সেই প্রস্তাব পাশও হয়েছে। চিন্তা করুন। সুতরাং ঘটনা কিছুদিন পরে কোন দিকে দাঁড়াবে, কোন দিকে গড়াবে, এখন তার আন্দাজ করা যাচ্ছে। কোন শিবিরকে মানুষ বিজেপি বিরোধী হিসাবে চাইছে, সেটা জানার জন্য একটা সাধারণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2029 সালে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে, তার আগে পঞ্চায়েত নির্বাচন আছে। এবছর ডিসেম্বর মাসের মধ্যেই কিছু পুরসভার নির্বাচন হবে। রাজ্য রাজনীতির যা হাল, তাতে পুরসভার নির্বাচনে বিজেপি ড্যাং করে জিতে যাবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ জানানোর অবস্থায় আপাতত কেউই নেই। বিজেপি চাইলে অধিকাংশ পুরসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিতে পারে, কিন্তু সেটা তারা করবে বলে মনে হয় না। ভালো তৃণমূলকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিতে তাদের কোনো আপত্তি থাকার কথা নয়। ভালো তৃণমূল যে অকৃতজ্ঞ নয়, সেটা তাদের নেতা পদে পদে প্রমাণও দিচ্ছেন। বিধানসভায় বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রীর পদাঙ্ক অনুসরণের দৃশ্যটা ভাইরাল হয়ে গিয়েছে, আপনারাও দেখেছেন। বাংলার মানুষ তা ভুলতে চাইলেও পারবে না। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তো বটেই, তার আগেও 17 বছর 21শে জুলাই পালন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। শহীদ স্মরণকে ঘিরে প্রতি বছর তৃণমূলের পক্ষ থেকে জেলায় জেলায় প্রস্তুতি সভা হতো। এবার তার ছিটে ফোঁটাও নেই। নির্বাচনে জয় পরাজয় থাকে, স্বাভাবিক। একদল জিতলে অন্যরা হারবে, এটাই নিয়ম। জয়ীরা উন্নয়নের কাজ করবে, আর পরাজিতরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। 2011 সালে বামেরা বাংলায় হেরেছিল, তারপর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নানাভাবে চেষ্টা চালাচ্ছে। আদর্শগতভাবে সম্পূর্ণ বিপরীত মেরুতে থাকা কংগ্রেসের সঙ্গে জোট করে ভোটেও লড়েছে, তাতে লাভ হয়নি, সেটা অন্য বিষয়। তবে বাস্তব হলো তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, হাল ছাড়ছে না। সেই দিক দিয়ে এবার 21শে জুলাই ক্ষমতাচ্যুত তৃণমূলের কাছে হতে পারত ঘুরে দাঁড়ানোর শপথ নেওয়ার দিন। নানান ইস্যুতে বিজেপিকে চেপে ধরার বদলে একের পর এক আত্মঘাতী গোল করে চলেছে তারা। কথায় আছে, প্রেমে এবং যুদ্ধে সবই ন্যায়, অন্যায় বলে কিছু চোখে দেখা যায় না। রাজনীতির ময়দান হলো যুদ্ধক্ষেত্র,
সেখানে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। রাজ্যের 15 বছরের শাসক দল তৃণমূলকে দুর্বল করার চেষ্টা বিজেপি চালাবে, সেটাই স্বাভাবিক, কারণ দু দলের ভোটের ব্যবধান তো মাত্র 30 লক্ষ। তবে অপারেশন লোটাস বঙ্গ রাজনীতির কুশীলবদের মুখোশ কিন্তু খুলে দিয়েছে। বিজেপি দেখিয়ে দিয়েছে সরকারি ক্ষমতার দম্ভে যারা নিজেদের বাঘ সিংহ বলে প্রচার করত, তারা আসলে এক একটা জোকার, তারা আসলে এক একটা জোকার ছাড়া আর কিছুই নয়। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।